দেখো এখানে মানে আমরা তো এখন পর্যন্ত স্যার কথা বলি না আকাশ, আমরা এখন পর্যন্ত কয় চ্যাপ্টার শেষ করছি জানো? এখন পর্যন্ত 2 চ্যাপ্টার শেষ করছি। আসলে খুব বেশি খুব বেশি যে কি আগাইছি সেটা বলা যাবে না, একেবারে খারাপও না, তবে খুব বেশি আগায়ও নাই। হ্যাঁ, এখন আজকে যে চ্যাপ্টারটা পড়বো আমি আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের সিলেবাসে এই চ্যাপ্টারটা কমন থাকে, মানে প্রথম সাময়িকে এই চ্যাপ্টারটা থাকে কেমন। এবং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তুমি এখান থেকে শুরু করে 9, 10 কিংবা ইন্টার লেভেল যেখানে যাও না কেন এই চ্যাপ্টারটা মোটামুটি তোমার পড়তে হবে কেমন। আচ্ছা দেখো এবার, এখন এই চ্যাপ্টারটা ওই যেটা বলছিলাম আর কি, মানে এই চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পড়তে হবে এখন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে এটা পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার কেমন। তো এই চ্যাপ্টারটা খুব বেশি জটিল কিছু না, জাস্ট প্রথম দিকে তোমাদের যে টপিকগুলো আছে সেগুলো যদি একটু ভালো করে বুঝো, পরের অংশগুলো তোমরা এমনিতেই বুঝে যাবা। আমার কথা বুঝছো? এটা হচ্ছে সপ্তম অধ্যায় কেমন। সপ্তম অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে কি পৃথিবী ও মহাকর্ষ। চ্যাপ্টারের নাম হচ্ছে কি পৃথিবী ও মহাকর্ষ। দেখো আমরা প্রথম থেকে শুরু করি। মহাকর্ষ বিষয়টা কি? দেখো পৃথিবী তো সবাই ছিল, কিন্তু এই যে পৃথিবীর সাথে পৃথিবী ও মহাকর্ষ, অর্থাৎ মহাকর্ষ যে নতুন শব্দ তোমরা শুনতে পাচ্ছ, এই মহাকর্ষ সম্পর্কে তোমরা আসলে কতটুকু জানো, কিংবা মহাকর্ষ কি সেটা তোমরা জানো কিনা কেমন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যদি একটু খেয়াল করো সেটা দেখবা, তুমি যদি উপরের দিকে লাফ দাও কেমন, তুমি যদি উপরের দিকে লাফ দাও দেখবা যে কোনো ভাবে তুমি যত উপরেই লাফ দাও না কেন ভূমি থেকে, শেষ পর্যন্ত তোমার সর্বশেষ অবস্থান হবে কি ভূপৃষ্ঠ, অর্থাৎ তুমি মাটিতে ফিরে আসবা। কোনো কারণে কোনো সময়ে তোমার মন খারাপ হয়ে তুমি যদি 5 তলার উপর উঠে নিজেকে শেষ করে দিতে চাও, তুমি একটু কষ্ট করে কি 5 তলার উপর থেকে একটা পা সামনে বাড়াবা, দেখবা শেষ পর্যন্ত তোমার অবস্থান হচ্ছে কোথায় ভূপৃষ্ঠে। মানে মোটামুটি এখানে ভূপৃষ্ঠে তো আসবা, আর ভূপৃষ্ঠে আসার পরে আল্লাহর দরবারে চলে যাবা, একেবারে শেষ কেমন। তো হ্যাঁ, তুমি যেভাবেই হোক না কেন শেষ পর্যন্ত তোমার ঠিকানা হবে কি পড়ছো নিচে, কিন্তু ঠিকানা হবে কি উপরে। হ্যাঁ, তা এখন তোমরা যে কোনো কিছুকে, আমি যদি এই যে মোবাইলটাকে করবো না, মোবাইলটাকে মোবাইলটাকে যদি বা যে কোনো বস্তুকে যদি আমি ছেড়ে দেই, দেখো এই কথা বলিও না, যে কোনো বস্তুকে যদি আমি ছেড়ে দেই তো খুব স্বাভাবিকভাবে সেটা আপনা আপনি ভূপৃষ্ঠের দিকে পতিত হতে থাকে বা ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে। এখন কথা হচ্ছে আমি যখন বস্তুটাকে ছেড়ে দেই আমি কিন্তু বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করি না, নাকি? যেমন আমি ওকে যদি টেনে নেই, যেমন বর্তমানে ওর উপর কি আমি বল প্রয়োগ করতেছি, রাইট? আমি ওর উপর তো বল প্রয়োগ করি, কিংবা কাউকে ধাক্কা মারলে তার উপর বল প্রয়োগ করা হয়। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যখন বস্তুটাকে ছেড়ে দেই এই বস্তুর উপর আমি কোনো বল প্রয়োগ করি না, বস্তুটা কিন্তু আপনা আপনি নিচের দিকে পড়তে থাকে। তার মানে নিশ্চয়ই ওকে যে নিচে টেনে নিচ্ছে কেউ না কেউ তার উপরে বল প্রয়োগ করছে। যদি কোনো বস্তু তার উপর বল প্রয়োগ না করত তাহলে বস্তুটাকে যদি আমি ছেড়ে দিতাম সে এই জায়গাটায় ভাসমান অবস্থায় থাকতো। সে বর্তমানে আমি যদি ছেড়ে দেই নিচে পড়বে, তার মানে নিশ্চয়ই কেউ তাকে টেনে নিচে নামাচ্ছে। যদি নিচে না নামাইতো তাহলে বোঝা যাইতো যে বস্তুটার উপর কোনো বস্তুই বল প্রয়োগ করছে না। যেহেতু সে নিচে পড়তেছে, যে কোনো কিছুকে তুমি যদি ছেড়ে দাও নিচে পড়ে, কিংবা তুমি মনের কষ্টে অতি কষ্টে কারো কাছ থেকে কষ্ট পেয়ে উপর থেকে কি এক পা সামনে বাড়াও, তাও তুমি হ্যাঁ, তুমি কি ভাসমান অবস্থায় থাকবা? কখনোই না, তুমি কি নিচে পড়ে উপরে চলে যাবে। হ্যাঁ, এভাবেই যে কোনো কিছু এভাবেই ঘটে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে বস্তু, যে কোনো বস্তুকে আমরা মুক্তভাবে ছেড়ে দিলে এটাকে বলা হয় মুক্তভাবে ছেড়ে দেওয়া। বল প্রয়োগ না করে ছেড়ে দেওয়া কথাটার অর্থ হচ্ছে মুক্তভাবে ছেড়ে দেওয়া। আমরা যদি মুক্তভাবে ছেড়ে দেই বস্তুটা ভূপৃষ্ঠের দিকে
করতে থাকে। কেমন? এই ঘটনা কেন ঘটে? কেমন? বা এই ঘটনাকে আমরা কি বলতে পারি? যে কোনো ঘটনার একটা তো নাম দেওয়া দরকার। এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? আবার তুমি উপরের দিকে যখন লাফ দাও, মেয়েরা তো এবারে দড়ি খেলে। হ্যাঁ, এই যে দড়ি খেলে, হ্যাঁ, ছেলেরাও খেলে, ছেলেরাও দড়ি খেলে সুন্দর করে। মেয়েরা খেলার একটা আলাদা মানে আমার আমার বোনরা খেলে এভাবে এভাবে, আমি ওদেরকে এভাবেই বলি। হ্যাঁ, তো তোমরা যেভাবে লাফ দাও না কেন, লাফ তো উপরের দিকে দিচ্ছ কিন্তু পড়ে যাচ্ছ কোথায়? নিচে। যেভাবে হোক তুমি নিচের দিকে একটা টান অনুভব করো, যে কারণে তুমি পৃথিবীতে এসে পড়ো। দিন শেষে তোমাকে বা এই বস্তুগুলোর উপর কে বল প্রয়োগ করছে বা কে তাদেরকে টেনে নিচে নামাচ্ছে, নিশ্চিতভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা পৃথিবী ছাড়া আর কেউ না। তার মানে পৃথিবী যে কোনো বস্তুকে কি তার নিজের দিকে কি করে? আকর্ষণ করে। 100%। পৃথিবী আকর্ষণ করে বলেই বস্তুগুলো সবগুলোই কোথায়? পৃথিবীর দিকে, পৃথিবীর উপরে এসে শেষ পর্যন্ত পড়ে, অর্থাৎ ভূপৃষ্ঠে এসে পড়ে। শেষ কথা এটাই। তার মানে আমি যদি বল প্রয়োগ না করি, বস্তুগুলো কেন নিচের দিকে পড়ছে? পৃথিবী তাদেরকে আকর্ষণ করছে। পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে কি করে? আকর্ষণ করে। পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয়, এমনি একটা একটা করে যায়, অভিকর্ষ বা কি মাধ্যাকর্ষণ। তাহলে এটাকে আমরা কি বলি? অভিকর্ষ বা, আমি বলতেছি না না ঠিক আছে তোমরা শুনতে থাকো, আমি বলবো। তাহলে এটাকে বলা হয়, অভিমানে কি জানো? অভিমানে হচ্ছে পৃথিবী। কেমন? অভিমানে কি? পৃথিবী। তো পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা কি বলি? অভিকর্ষ বল বলি, খুব জেনারেল ভাষায়। কেমন? এখন একটা কথা আস, তোমরা নিশ্চয়ই বিখ্যাত বিজ্ঞানী বা বিজ্ঞানীদের বস আসলে বস বলবো না, সর্বকালের সেরা একজন বিজ্ঞানীর নাম হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। হ্যাঁ, এই ভদ্রলোকের কথা নিশ্চয়ই শুনছো। তো এই ভদ্রলোক সম্পর্কে খুবই মুখরোচক একটা গল্প প্রচলিত আছে। ঠিক আছে? কি রকম গল্প প্রচলিত আছে? উনি একদিন বাগানে আপেল গাছের নিচে বসে মানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম বা তার মনের মতো যে কাউকে নিয়ে চিন্তা করছিলেন। হ্যাঁ, এখন এখন চিন্তা করতে হঠাৎ করে উপর থেকে একটা আপেল এসে তার সামনে পড়ে, বা অনেকেই বলে আপেলটা এসে সরাসরি কোথায় পড়ে? হ্যাঁ, বেশি মজা হইতো, তোদের আর এই চ্যাপ্টারটা পড়তে হইতো না। হ্যাঁ, তো এই যে ওখানে দিচ্ছে। হ্যাঁ, তো আপেলটা এসে কি, আপেল এসে, স্যার ওয়েট, আপেল এসে কোথায় পড়ে? তার মাথার উপরে পড়ে। কেমন? এখন সে খুবই, এই ঘটনা থেকে সে খুবই অসাধারণ একটা চিন্তা করে। সে চিন্তা করে যে কিরে, দেখো আমরা হলে কি আপেলটা নিয়ে আগে কি এভাবে, বাঙালির যে স্বভাব তোমরা দেখবা, কোনো কিছু মাটিতে পাইলে এভাবে নিয়ে এভাবে মুছে খাওয়া শুরু করে। এখানে পিছনে মুছবে নাহলে সামনে মুছবে, কি মুছে তুছে কি খাওয়া শুরু করে। তো সে কিন্তু মনে হয় অ্যাভেলেবল আপেল তার আশেপাশে ছিল, আর ওই সময়, হ্যাঁ ওই সময় মনে হয় তার খিদা লাগে নাই। তো সে আপেলটা নিয়ে এবার চিন্তা করতে থাকে। চিন্তা করে কিরকম, সে চিন্তা করে এরকম যে আপেলটা গাছ থেকে সরাসরি কেন নিচে পড়ছে। একটা কোয়েশ্চেন, আপেলটা গাছ থেকে নিচে না পড়ে উপরের দিকে উঠে যায় না কেন? এটাও কোয়েশ্চেন। আপেলটা এই পাশে যায় না কেন? আপেলটা এই পাশে উড়ে যায় না কেন? এখানে অনেকগুলো কোয়েশ্চেন হঠাৎ করে তার মাথায় কি ঘুরপাক খেতে থাকে। এই ঘুরপাক খাইতে খাইতে সে হঠাৎ করে চিন্তা করে বসে, বা সে একটা সিদ্ধান্তে আসে। সেই সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের চারপাশে যে বস্তুগুলোকে আমরা দেখতে পাই, বা এই মহাবিশ্বে যত রকমের বস্তুকণা আছে, সব বস্তুকণা একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে? এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। কথাটা খুব খেয়াল করবা, মহাবিশ্ব বলতে আমরা পৃথিবী
এবং পৃথিবীর বাইরে যে চারপাশের জগৎ আছে, পৃথিবী এবং পৃথিবীর বাইরে যে জগৎ আমাদের চারপাশে আছে, আমরা সবাইকে বলছি বা সব কিছুকেই বলছি, সব কিছু এখানে ইনক্লুডেড। যেমন চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল গ্রহ, কিংবা ধূমকেতু, কিংবা কি এই মহাবিশ্বের আশেপাশে আর যা যা বস্তু সম্পর্কে তোমরা জানো, সকল কিছুর কথা বলছি। কেমন? তাহলে এই মহাবিশ্বের তিনি সিদ্ধান্তে আসেন কিরকম? এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এবং তিনি এই ঘটনার নাম দেন মহাকর্ষ। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষ বলি। এখন তোমাদের বলতে হবে, স্যার পৃথিবী কি এই মহাবিশ্বের অন্তর্ভুক্ত কিনা? পৃথিবী এই মহাবিশ্বের অন্তর্ভুক্ত কিনা? নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত। এই মহাবিশ্ব মানে কি? আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু। তাহলে পৃথিবীও কিন্তু এই মহাবিশ্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকেও আমরা কি বল বলতে পারি? মহাকর্ষ বল বলতে পারি, রাইট? তাহলে অভিকর্ষ এক ধরনের কি বল? মহাকর্ষ বল। এটা খুব স্বাভাবিক বিষয়। ঠিক আছে? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল বলি। তার মানে পৃথিবী এবং একটা আপেলের মধ্যে যে আকর্ষণ বল, সেটা মহাকর্ষ বল। পৃথিবী এবং তোমার মধ্যে যে আকর্ষণ বল, সেটা মহাকর্ষ বল। তুমি এবং তুমির মধ্যে যে আকর্ষণ বল, সেটাও মহাকর্ষ বল। আমি এবং এই দেয়ালের মধ্যে যে আকর্ষণ বল, আমি এবং এই টেবিলের মধ্যে যে আকর্ষণ বল, আমাদের চারপাশে যে কোনো বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সবগুলোই কি? মহাকর্ষ বল। কথা বুঝা গেছে? অভিকর্ষ বলও এক ধরনের কি? মহাকর্ষ বল। তো তোমরা তো নিশ্চয়ই ওই যে নিউটনের কথা শুনছো না? তো নিউটন যে ভদ্রলোক, উনি এই যে সূত্রটা, যেটাকে আমরা কি বলি? একটা মহাকর্ষ সূত্র আছে। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তাকে আমরা কি বলি? দেখি বলো তো। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে কি করে? এই আকর্ষণ বলকে কি বলা হয়? আর পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করলে সেটাকে কি বলা হয়? অভিকর্ষ বল। কি বলছি স্যার? না, আবার বলো। এই মহাবিশ্বের প্রত্যেকটা মহাকর্ষ কাকে বলে? দেখি বলো তো। একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটাই কি বলে? মহাকর্ষ। তো অভিকর্ষ কাকে বলে? পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। তবে যদি আরেকটু সুন্দরভাবে বলতে চাও, অভিকর্ষ কাকে বলে? পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ বলে। এটা আরো সুন্দর না? পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে, তাকে কি বলে? তোমাদের কি সংজ্ঞাগুলো লিখতে হবে নাকি? বইতে তো আছে। লিখতে হবে কিনা? যদি লিখতে না হয় কোনো সমস্যা নেই। দেখে আমাকে সংজ্ঞা দুইটা বলো তো একটু। মহাকর্ষ কাকে বলে? আর অভিকর্ষ কাকে বলে? অথবা এভাবে বলো, পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ। তাহলে এগুলো এখানে মুখস্থ হয়ে গেল। তুমি জানো মহাকর্ষ বল সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা এবং এই মহাকর্ষ বল সম্পর্কে একটা সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তার একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে ফিলোসোফিয়া ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। দেখো, নিউটনের একটা বিখ্যাত বই আছে, নাম হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইটাতে তিনি সর্বপ্রথম মহাকর্ষ সূত্র সম্পর্কে আমাদেরকে ধারণা দেন এবং মহাকর্ষ সূত্রটা ব্যাখ্যা করে যান। কেমন? এই বইটাতে। তো এখন কথা হচ্ছে,
মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি সেটা তো আমরা বুঝছি। হ্যাঁ, অভিকর্ষ কিন্তু না, লিখতে হবে না, তোমার ইচ্ছা, তোমার যদি জানার ইচ্ছা থাকে লিখতে পারো, দরকার নেই। এখন আমাকে একটা কথা বলো, অভিকর্ষ কিন্তু এক ধরনের কি বল? মহাকর্ষ বল। অভিকর্ষ এক ধরনের কি বল? মহাকর্ষ বল। আমি একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বুঝাই, দেখো আমার কথাটা শুনিয়ে। পৃথিবী, চন্দ্র, আর এটা হচ্ছে কি ধরো সূর্য, কেমন? স্যার আমার কাছে সময় বেশি নাই, কথা বলিও না। দেখো এখান থেকে আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বুঝাই। পৃথিবী চাঁদকে নিজের দিকে আকর্ষণ করে, রাইট? কারণ এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণা একে অপরকে কি করে, ফলে চাঁদও কিন্তু পৃথিবীকে তার নিজের দিকে কি করে। এই আকর্ষণ বলটাকে আমরা মহাকর্ষ বল বলতে পারি, কেমন? আবার চাঁদ সূর্যকে নিজের দিকে আকর্ষণ করে, সূর্য চাঁদকে কি, এটাকেও আমরা কি বলতে পারি? মহাকর্ষ বল বলতে পারি। আবার পৃথিবী সূর্যকে নিজের দিকে আকর্ষণ করে, সূর্য পৃথিবীকে কি নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? এটাকেও আমরা কি বল বলতে পারি? মহাকর্ষ। তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, এগুলো সবগুলো কি বল? মহাকর্ষ বল। এটা বোঝা যাচ্ছে কারণ এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ এখানে আছে। এখন তোমাদেরকে আরো একটা কথা বলছি, পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে সেটার আলাদাভাবে আমরা একটা নাম দিয়েছি, সেটার নাম হচ্ছে কি? অভিকর্ষ। যেখানে পৃথিবী থাকবে, পৃথিবী মানে তো পৃথিবী যেখানে থাকবে সেটাকে আমরা বলি কি? অভিকর্ষ। পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলেই সেটার নতুন একটা নাম হচ্ছে কি? অভিকর্ষ, ঠিক আছে? বা মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণও বলা যায়, অভিকর্ষ বলা যায়। অনেক সময় আমরা অভিকর্ষ না বলে সংজ্ঞা দিই কি? মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণ বল কাকে বলে? বলো। পৃথিবী যে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বলে, রাইট? তাহলে পৃথিবী এবং চাঁদের যে আকর্ষণ বলে এটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলতে পারি। ইয়েস অর নো? পৃথিবী এবং সূর্যের আকর্ষণ বল এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা বলো তো, এটা কি অভিকর্ষ বল বলা যাবে? বলা, এই সবাই ভালো মতো খেয়াল করো, এটা কি অভিকর্ষ বল বলা যাবে? তার মানে এখান থেকে তুমি কি বুঝছো? সকল অভিকর্ষ বলই, সবাই বলো, সকল অভিকর্ষ বলই কি বল? কিন্তু সব অভিকর্ষ বল কি নয়? সব অভিকর্ষ বল কিন্তু মহাকর্ষ, কিন্তু সকল, দেখো কথা বলবা না, এখানে দেখো এগুলো সব আমার কি বল? মহাকর্ষ বল। এটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ, ডাউট নাই। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, সব অভিকর্ষ বলই কি? এই অভিকর্ষ বলকে তো তুমি মহাকর্ষ বল বলতে পারবা, এই অভিকর্ষ বলকেও তুমি কি বল বলতে পারবা, কিন্তু এটাকে কি তুমি অভিকর্ষ বলতে পারবা না। তার মানে এখান থেকে কি বোঝা যায়? সকল অভিকর্ষ বল কি বল? কিন্তু সব মহাকর্ষ বল কি নয়? সব মহাকর্ষ বল কি নয়? অভিকর্ষ বল নয়। সব অভিকর্ষ বলই কি? মহাকর্ষ বল। কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। কারণ ধরো তোমাকে বললাম বুধ এবং প্লুটোর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে তুমি অভিকর্ষ বলতে পারবা না, এটাকে কি বলা যাবে? কিন্তু পৃথিবী এবং বুধের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে অভিকর্ষ বলও বলা যাবে, মহাকর্ষ বলও বলা যাবে। আমার কথা কি বুঝা গেছে? চাঁদ এবং বুধ গ্রহের মধ্যে যে আকর্ষণ বল এটাকে তুমি কি বল বলতে পারবা? অভিকর্ষ বলতে পারবা না। তাহলে যেখানেই পৃথিবী থাকবে সেটাকে তুমি অভিকর্ষ বলতে পারবা। তার মানে আমরা বলতে পারি সব অভিকর্ষ বল
মহাকর্ষ বল বলা যায়, কিন্তু সব মহাকর্ষ বলকে অভিকর্ষ বল বলা যায় না। এটা এখান থেকেই জিনিসটা সুন্দর করে লিখে নাও, তাহলে বোঝা যায়। তার মানে কি, স্যার আমরা কি বলছি দেখে একটু মুখে বলো তো, লেখাটা কি ছিল? সকল অভিকর্ষ বলই, ছেলেরা বলো তো কিরে, বলতে পারছো না কেন? ছেলেরা বলো, সকল অভিকর্ষ বলই কিন্তু কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এই কথাটা বুঝছো কিনা বলো আগে, কারা কারা বুঝছেন হাত তুলেন, কারা কারা বুঝছো হাত তুলো। তুমি কি এই বিষয়টা বুঝছো না বুঝো নাই? মিথ্যা কথা বলিও না। মেয়েরা বুঝছো সবাই? ঠিক আছে। ওটা তো অভিকর্ষ। পৃথিবী, পৃথিবী অভি মানে হচ্ছে কি পৃথিবী, ঠিক আছে, আর অভিকর্ষ মানে হচ্ছে কি পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল। লিখছো লিখছো? দ্রুত লিখো। হ্যাঁ, এখন সূত্রটা পড়াইতে হবে। যে আকর্ষণ বল সেটাকে অভিকর্ষ বলে। সংজ্ঞাগুলো যদি মনে না থাকে এখান থেকে দেখে নিবা, কেমন? এখানে তো আছেই। পৃথিবী ও যে কোনো পৃথিবী, এটাকে এভাবেও লেখা যায়, যে বলে কোনো বস্তুকে কি করে, অনেকভাবে লেখা যায়, তাকে অভিকর্ষ বল বলে। পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। অভিকর্ষ নয়। স্যার লেখা শেষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা পড়াবো, কেমন? এই সময়ে কথা বলাটা সম্পূর্ণভাবে নিষেধ। হ্যাঁ, এখন এই জিনিসগুলো বুঝছো? আচ্ছা দেখি বলো তো, আম গাছ এবং আমের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল। সেটাকে অভিকর্ষ বলা যাবে না। তাহলে পৃথিবী এবং আম গাছের মধ্যে যে আকর্ষণ বল অভিকর্ষ বলা যাবে। গুড, তোমরা তো অসাধারণ, বুঝে গেছো। এবার আসেন, দেখো এই মহাকর্ষ বল সম্পর্কে নিউটনের একটা কি আছে, সূত্র আছে। নিউটন স্যার, আইজ্যাক নিউটন, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, নট নিউট্রন। হ্যাঁ, তাহলে মহাকর্ষ বল সম্পর্কে নিউটনের একটা বিখ্যাত সূত্র আছে, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো এই যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, দেখো আমি একটা ছোট্ট কথা বলি, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই স্যার একটু দেখেন, ধরো এটা হচ্ছে তোমার এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এ বস্তু বি বস্তুকে নিজের দিকে, বি বস্তুও এ বস্তুকে নিজের দিকে। তোমরা কি জানো এই আকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে। বস্তুদ্বয়ের কিসের উপর নির্ভর করে? যদি ভর বেশি হয় আকর্ষণ বলও কি হবে? বেশি হবে। ভর কম হলে আকর্ষণ বল সহজভাবে বোঝা যায়, কেমন? যেমন আমাদের এই যে দেয়াল কিংবা এই দুই কলম আর কি, মোবাইলের মধ্যে আকর্ষণ বল, এগুলো ফিলই করা যায় না বা বোঝাই যায় না, কারণ এদের ভর অনেক কম। আর পৃথিবী আমাদের তুলনায় একটা বালি কণার চেয়েও অনেক 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 বেশি কি ভারী এবং বিশাল, যে কারণে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল
সেটা একদম পুরোপুরি ভাবে কি বোঝা যায় বা ফিল করা যায়? ইয়েস অর নো? এটা তো খুব ক্লিয়ার ফিল করা যায় না পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে। কিন্তু তোমার আর ওর মধ্যে যে আকর্ষণ বল, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বোঝা যাচ্ছে? বোঝা যায় না কিন্তু। কেমন? খুবই নেগলিজেবল, মানে ফিলই করা যায় না এই বলটা। আচ্ছা যাক, তাহলে কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর করে। 2 নাম্বার হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। তাহলে কয়টা বিষয়ের উপর নির্ভর করে? 2টা বিষয়ের উপর। একটা হচ্ছে ভরের উপর, আর একটা কিসের উপর? স্যার কথা শুনেন। তাহলে বল কয়টা বিষয়ের উপর নির্ভর করে? কি কি? ভরের উপর। তাহলে নির্ভর করে না কার উপর? মাধ্যমের। বস্তু দুইটা কোন মাধ্যমে আছে তার প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুগুলো কি দ্বারা তৈরি তার উপরও নির্ভর করে না। আকৃতি, প্রকৃতি, বস্তুর আকৃতি, বস্তুটা কেমন, কি দিয়ে তৈরি, আকৃতি, প্রকৃতি এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। কি বললাম? বস্তুর আকৃতি মানে বুঝো? স্যার আকৃতি মানে বুঝো তো, বলো তো? আকার। বস্তুর আকারের উপর, যেমন তুই কি, তোর সাইডে হাত পা আছে, মাথা আছে, ফুটবলের আকৃতি কি তোর মতো? মানে এক একটা বস্তুর আকৃতি এক এক রকম। তাহলে বস্তুর আকৃতি, প্রকৃতি, প্রকৃতি মানে কি কোনো মেয়ের নাম না। প্রকৃতি মানে হচ্ছে ধরন, কি দিয়ে তৈরি, ধরনের উপর। আকৃতি, প্রকৃতি এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বলতেছি স্যার, মাধ্যমের প্রকৃতি মানে কে বলতে পারবা? দেখে হাত তোলেন। মাধ্যমের প্রকৃতি মানে কি জিনিস? ধরো আমরা তো বিভিন্ন রকমের মাধ্যম সম্পর্কে পড়ছি। একটা হচ্ছে কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম, শূন্য মাধ্যম, এগুলো আমরা শুনছি না? শূন্য মাধ্যম মানে যেখানে কোনো পদার্থই থাকে না, যেখানে কোনো পদার্থই থাকে না সেটা হচ্ছে কি শূন্য মাধ্যম বা মহাশূন্য, যেখানে কোনো পদার্থই নাই। আচ্ছা, তাহলে শূন্য মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম পড়ছি না, বায়ু মাধ্যম, এটা মহাশূন্যে থাকে। কিংবা তুমি যদি কোনো একটা নির্দিষ্ট এলাকাকে একেবারে বায়ুশূন্য করে ফেলো, সেখানে যদি কোনো পদার্থই না থাকে, সেটা হচ্ছে কি মাধ্যম? শূন্য মাধ্যম। তাহলে আমি কি বললাম? এই যে বিভিন্ন ধরনের মাধ্যমের কথা বললাম না, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, তারপরে হচ্ছে কি কঠিন মাধ্যম, বায়ু মাধ্যম। তুমি বস্তুগুলোকে যেখানে রাখো না কেন, বস্তুগুলোকে তরল মাধ্যমে রাখো কিংবা তুমি গ্যাসীয় মাধ্যমে রাখো কিংবা বায়বীয় মাধ্যম, একই কথা, কিংবা শূন্য মাধ্যমে রাখো, মাধ্যমের প্রকৃতির উপর আকর্ষণ বল নির্ভর করবে না। তুমি যে মাধ্যমে রাখো না কেন, বস্তু দুটা পরস্পরকে আকর্ষণ করবেই। তুমি যে মাধ্যমে রাখো না কেন, বস্তু দুটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তার মানে মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। শুধু কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করবে? 2টা। একটা হচ্ছে ভরের উপর, আর একটা হচ্ছে দূরত্বের উপর। বিষয়টা কেমন? দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কমবে নাকি বাড়বে? কমবে, খুবই স্বাভাবিক বিষয়। আর দূরত্ব কম হলে আকর্ষণ বল বাড়বে। রে রাজা, বেশি কথা বলছিস। হ্যাঁ, তুই একটা ম্যাগনেটকে উপর থেকে ছেড়ে দে, পৃথিবীর টেনে নিচে নামাই ফেলবে না? আচ্ছা স্যার, এই কথাগুলো বুঝে গেছে। এখন একটা ছোট্ট বিষয় দেখো। এই তোমরা অতিরিক্ত
তোমরা অতিরিক্ত কথা বলিও না, আমি কি বলতেছি দেখো। তাহলে আমরা পড়ছি, দেখো আমরা কি কি পড়ছি আমি তোমাদেরকে একটু বলি। এই অভিকর্ষ কাকে বলে এই পড়াটা পড়াইছি, কথাটা বোঝা গেছে? অভিকর্ষ কি জিনিস বলছি, বুঝছো? কি? পৃথিবী অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল। আচ্ছা, এরপর আমি পড়াইছি এই মহাকর্ষ কাকে বলে এই টপিকটা, ঠিক আছে, পড়াইছি। কিন্তু এই এতটুকু পর্যন্ত পড়াইছি, শুরু থেকে এতটুকু পর্যন্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা, সূত্রটা, কেমন, এই সূত্রটাই এখন পড়াবো, কথাটা বুঝিও। মহাকর্ষ সূত্র কাকে বলে? দেখো এই সূত্রটা এখানে মুখস্থ হয়ে যাবে, খুবই সহজ একটা টপিক, কেমন, জাস্ট আমি বলার পরে তোমাদের একটু বলতে হবে। দেখো সূত্রটা আমি বলছি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবা। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। হ্যালো, হ্যাঁ কেন? আচ্ছা, আমাকে আগে একটু বলতে হলো না বন্ধু। দেখো তাহলে কি বলছি, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের, বস্তু কণা কি, বস্তু কণা দ্বয়ের কিসের গুণফলের? ভরের গুণফলের কি বলতো? সমানুপাতিক। মনে থাকবে, মুখস্থ কর, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। তাদের দূরত্বের বর্গের বর্গের কি ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণা দ্বয়ের কি বরাবর? সংযোজক কি রেখা বরাবর? সরল রেখা বরাবর। তাহলে কি বলছি স্যার বলো তো? সৌমিত্র দ্বারা, সৌমিত্র বল কেন, তাহলে বসে বল, সূত্রটা বলো।
কাজ করে। জাস্ট মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে কি করে, নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক রেখা বরাবর কি করে, কাজ করে। বাস এনাফ। কেমন? আসো, লিখতে হবে না, লিখে কি করবি এত, লিখে কি করবা যে? হ্যাঁ, লিখছো সবাই, লিখছো? আমি তোমাদের লেখার জন্য ওয়েট করতেছি। স্যার, স্যার দেখো, লেখা শেষ? তো বইয়ে আছে, লিখতে তো হচ্ছে না। দেখো, এটা হচ্ছে তোমার m1 ভরের বস্তু, এটা হচ্ছে তোমার m2 ভরের বস্তু। কেমন? দুইটা বস্তু আছে তোমার কাছে। রাজা সাহেব লিখতেছে, এখানে কোনো কথা হবে না। হ্যাঁ রাজা, তুই লেখ, তুই যখন আদেশ করবি তখনই আমি পড়াবো। যুবরাজ কই আজকে? আসছিস? আচ্ছা, চুল টুল এলোমেলো কেন? দেখো স্যার, আসো। তাহলে দুইটা বস্তু আছে, m1 ভরের বস্তুটা, এই m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুকে নিজের দিকে কি করবে, আকর্ষণ করবে, খুব স্বাভাবিক বিষয়। আর m2 ভরের বস্তুটা কাকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। ঠিক আছে? করে না? ধরো যে বলে আকর্ষণ করে সেই বলটাকে আমরা ইংরেজিতে বলি কি, এফ, ফোর্স। ফোর্সের এফ দ্বারা প্রকাশ করি। ফোর্স মানে কি, বল। তো ফোর্সের এফ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? তাহলে এই যে আকর্ষণ বল একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই যে এই আকর্ষণ বল এটা কি ধরনের সেটাই এখন করব। আগে একটু দেখো, এখান থেকে এতটুক পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি ডিস্টেন্সের ডি। কেমন? এটা কি ডিস্টেন্স বা ডি, ডিস্টেন্সের কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আসেন সূত্রটাতে চলে যাচ্ছে। হ্যাঁ, খুব খেয়াল করবা, আকর্ষণ বলের মান ভরের গুণফলের, তো ভরের গুণফল কি, m1 ইন্টু কি, বল হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক। এটা কি চিহ্ন, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। দেখো, যদি তুমি এভাবে মুখটা বন্ধ করে দাও, তোর গাল এটা এভাবে বন্ধ করে দিলে ওটা ইনফিনিটি হয়ে যাবে। মুখ হা করা, খোলা থাকলে, খোলা থাকলে কি হবে, সমানুপাতিক। হ্যালো, হ্যাঁ কি বলো? আচ্ছা, ওই আচ্ছা মন্টু গেছে, মন্টু গেছে, দেখি পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায় তাহলে বাদ। হ্যাঁ, ওকে, তাহলে তুমি আমার কাকির সাথে যোগাযোগ করো অন্য কোনো ইয়ার সাথে। ঠিক আছে স্যার, তাহলে কি বললাম, যদি মুখ বন্ধ থাকে, এই স্যার, যদি মুখ বন্ধ থাকে সেটা হচ্ছে কি ইনফিনিটি, আর যদি মুখ খোলা থাকে সেটা হচ্ছে কি সমানুপাতিক। তাহলে বল হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক। এবার একটা বিষয় দেখো,
বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ, দূরত্ব মানে কি বলতো? ডি, বর্গ মানে ডি স্কয়ার, দূরত্বের বর্গ। আর ব্যস্তানুপাতিক মানে উল্টা অনুপাত, বিপরীত অনুপাত। ব্যস্তানুপাত মানে কি? দেখি বলো, নরমালি যখন ডি স্কয়ার থাকে, ডি স্কয়ারের নিচে কি আছে? ওয়ানটা তো আমরা লিখি না বেসিক্যালি। এখন এর বিপরীত কি হবে? বিপরীত হচ্ছে 1/d²। এটা স্বাভাবিক না? বিপরীত অনুপাত মানে কি? উল্টা অনুপাত। তো উল্টা হচ্ছে 1/d²। তো এটাই বলে বল হচ্ছে দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? উল্টা অনুপাত। এই জায়গা থেকে দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাত। কি কল করতে হবে? ঠিক আছে। বল হচ্ছে দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাত। হ্যাঁ, বুঝে নাই? আচ্ছা, এখানে ব্যস্তানুপাত মানে আসলে বেসিক্যালি কি বুঝায়? বিপরীত অনুপাত বুঝায়। ঠিক আছে, অর্থাৎ বিপরীত অনুপাতের বিষয়টা হচ্ছে উল্টা হয়ে গেছে না? এই যে দূরত্ব, আচ্ছা এরকম, এখানে ব্যস্তানুপাত মানে হচ্ছে বিপরীত অনুপাত। অর্থাৎ বিষয়টা এরকম আর কি, বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? বিপরীত অনুপাতের সমানুপাতিক। বিপরীত অনুপাতের কি? তো এই বিষয়টাকে বলা হয় কি? এভাবে না বলে ডিরেক্ট বলা হয় কি? ব্যস্তানুপাতিক। কথাটা বুঝছো? বিপরীত অনুপাতের সমানুপাতিক না বলে ডিরেক্ট বলা হয় কি? ব্যস্তানুপাতিক। কথাটা বুঝা গেছে না? বুঝেন নাই? বিপরীত অনুপাতের সমানুপাতিক। দেখো এটা বিপরীত অনুপাত না? দূরত্বের বর্গের বিপরীত অনুপাত কোনটা? উল্টাটা। বিপরীত অনুপাতের কি সমানুপাতিক। এটা না বলে আমরা কি বলি? সরাসরি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন সূত্রটা আমরা কি পড়লাম? দূরত্বের কি ভরের গুণফলের কি সমানুপাতিক, দূরত্বের বর্গের কি বলা হয়? ব্যস্তানুপাতিক। এবং এই বল দেখো তো কি বরাবর কাজ করতেছে? সংযোজক সরলরেখা বরাবর। কি বরাবর কাজ করতেছে? এবং এই সংযোজক সরলরেখা খেয়াল করছো কিনা জানি না, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। দেখছো? সেন্টার টু সেন্টার। এই বস্তুটার কেন্দ্র থেকে এই বস্তুটার কেন্দ্র পর্যন্ত। এটা বুঝা গেছে? তাহলে আকর্ষণ বল কি বরাবর কাজ করতেছে? কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ একটা সংযোজক সরলরেখা বরাবর। এই বুঝা গেছে কিনা এটা? চিত্রটা এখানে ইয়াটা খুলছে দরজা। M1 আর M2 কোথায় যাবে? থাকবে তো, এখনো তো আছে। হ্যাঁ মানে আমি বুঝি নাই। থাকবে থাকবে কিছুক্ষণ পরে থাকবে। আগে এই কথাগুলো বুঝছো কিনা বলো। ঠিক আছে, দেখি স্যার। আয় নাফিসা বলেন তো স্যার, প্রথমে কি বলছি? ভরের গুণফলের সমানুপাতিক বলো, আর দূরত্বের দূরত্বের কিসের বর্গের? দূরত্বের বর্গের। শেষ। ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত মানে কি? বিপরীত অনুপাত। আচ্ছা, এটা বুঝা গেছে এখন? স্যার কারা কারা বুঝছেন দেখি বলেন, হাত তোলেন। এবার দেখো, এখন তোমাদের একটু ছোট্ট সমস্যা হইতে পারে এতক্ষণ পরে। আসেন, সুতরাং আমরা ভালো করে খেয়াল করো, এটাও আকর্ষণ বল, এটাও আকর্ষণ বল, দুটোটাই কিন্তু সেম বল। ইয়েস আর নো? দুটোটাই কিন্তু, এই স্যার, এই দুটোটাই কিন্তু কি বল? একই বল। এটাও এই আকর্ষণ বলটা, এটাও কি সেমটাই তো। তো এই দুটোটাকে আমরা একসাথে কিভাবে লিখি জানো? এই দুটোটাকে আমরা একসাথে লিখি F is proportional to M1 ইন্টু কত? M2 ইন্টু কত? 1/d²। তাহলে F
সমানুপাতিক হবে কি ভরের গুণফল ইনটু কি এই যে বর্গের ব্যস্তানুপাত, সবগুলো একসাথে কি করতে হবে গুণ করতে হবে। এই জিনিসটা একটু কষ্ট করে কি মনে রাখবেন। তাহলে এই এফ সেম বল না, কোন বলটা এই আকর্ষণ বলটা, তাহলে আকর্ষণ বল সমানুপাতিক m1 m2 ইনটু কি 1/, এতটুকু তো ঠিক আছে কিনা মনে থাকবে কিনা, ঠিক আছে। এবার আমাদের কাজ শেষ, এতটুকু পর্যন্ত সবাই পারবেন। এটা আসলে একটা অনুপাতের সূত্র বলে, অনুপাতের সূত্র দিয়ে করা হয়। তো পাশে পাশে অনুপাতের সূত্র দিয়ে করা হয়, কেমন। তা আমরা অত দূরে না যাই, জাস্ট এটা মনে থাকবে না তোমাদের গুণ আকারে যে লিখছি, এনাফ। এবার এখানে দেখো স্যার এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, তোমাদেরকে একটা সহজ কথা বলি, তুমি কি বিষয়টা বুঝছো? তোমার মাথা কামড়াচ্ছে, ঘুমাই পড়ো, তুমি বুঝতেছো না এই জিনিসটা। আচ্ছা, সমানুপাতিককে তুমি যদি কি করতে চাও, সমান করতে চাও, মনে রাখবা সমানুপাতিককে যদি সমান করতে চাও বা ইকুয়াল করতে চাও, আচ্ছা তোমাদেরকে আগে আর একটু অন্যভাবে দেখাই। স্যার এটা উপরের সংখ্যা না নিচের সংখ্যা, সিঙ্গেল সংখ্যা মানে কি উপরের সংখ্যা। তো m1 m2 কে যদি 1 এর সাথে গুণ করো তাহলে আমরা কি পাই, 1 এর সাথে গুণ করলে ওইটাই হয় সব সময়, 1 এর সাথে যাই গুণ করো না কেন ওইটাই হবে, ডিভাইডেড বাই ডি স্কয়ার। বা এফ সমানুপাতিককে তুমি যদি কি করতে চাও, সমান করতে চাও, তাহলে একটা কি লাগবে, সমানুপাতিক ধ্রুবক লাগবে। যে কোনো সমানুপাতিক চিহ্নকে, যে কোনো সমানুপাতিক চিহ্নকে যদি সমান করতে চাও একটা কি লাগবে, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করা হয়, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো দেশে এই ধ্রুবকটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, জি দিয়ে, সব জায়গায়, কেমন। তাহলে জি ইনটু কত m1 m2 ডিভাইডেড বাই কত d স্কয়ার, ঠিক আছে। এখানে জি কে বলা হয় কি, জি হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে মহাকর্ষীয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো, যাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে জি কে কি ধ্রুবক বলে, আকাশ কিছু বুঝছস, হ্যাঁ কোনটা কোন জায়গায় সমস্যা হচ্ছে এটা বল, কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো। হ্যাঁ না, আমাদের কোনো একটা জায়গায় প্রবলেম হইতে পারে না, তোমার প্রবলেম যদি তুমি ফাইন্ড আউট করতে না পারো তুমি এটাকে রিকভার করবা কেমনে। স্যার এই আদিত দরজাটা একটু বন্ধ করো। মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এটাকে বলা হচ্ছে কি হয়েছে না, এটাকে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। তাহলে বল হচ্ছে কার সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর বলটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে এভাবে লেখা যাবে, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এত, যদি সমানুপাতিক চিহ্নটাকে কি করা হয়, সমান করা হয়, একটা কি লাগবে, সমানুপাতিক ধ্রুবক লাগবে, জি এর মান বলতেছি। তাহলে এটা কি মনে থাকবে। সুতরাং আমরা কি বলতে পারি, মহাকর্ষ বল, সুতরাং কি বল, মহাকর্ষ বল। এফ ইকুয়াল টু তোমরা কি পাইছ, জি, এই জিটা উপরের সংখ্যা না নিচের সংখ্যা, সিঙ্গেল মানেই উপরে, জি ইনটু কত m1 m2 ডিভাইডেড বাই কত ডি স্কয়ার, ঠিক আছে। তাহলে মহাকর্ষ সূত্রটা পাইছ কত, দেখে আকাশটা বল সূত্রটা কি, এফ ইকুয়াল টু m1 m2 এগুলো কি, মানে এগুলো কি বস্তুর কি ভর, ঠিক আছে, বস্তুর ভর। আচ্ছা তাহলে এটা পারা যাবে না। এখন আমরা তো মোটামুটি আছে কি পড়ছি, মোটামুটি পড়ছি সূত্রটা, হ্যাঁ। তো তোমরা বইয়ের জাস্ট কতটুকু পড়ে আসবা আমি তোমাদেরকে বলি। আমি
জাস্ট এই যে সূত্র, এই এতটুকু পর্যন্ত পড়বা, এর নিচে আর যাওয়ার দরকার নাই। কতটুকু? এতটুকু পর্যন্ত, এর নিচে যাওয়ার দরকার নেই। এর নিচের গুলো আমি এখনো পড়াই নাই, ঠিক আছে? আমি যদি খুব দ্রুত কি একদম এভাবে পড়াইতে থাকি, তাহলে দেখবা যে আগামাতা কিছু বুঝবা না, মাথায় ঢুকবে না। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে পরের টপিকটা আমরা কি করব। তো প্রথম দিকে একটু স্লো গেলে দেখবা পরের টপিকগুলো তোমার বুঝতে কি হচ্ছে, ইজি হচ্ছে, এবং আমরা দ্রুত কি করতে পারবো, পড়াইতে পারবো। হ্যাঁ, কারণ এখন যদি দ্রুত যাই তাহলে পরের গুলো তুমি আর বুঝবা না। স্যার কি বলছি বুঝছো? জাস্ট এতটুক, এর নিচে যাওয়ার দরকার নাই। এই, এর নিচে ওরা কি করছে, এর নিচে ওরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর কি দিছে, সংজ্ঞা দিছে। সংজ্ঞাটা এখানেই মুখস্থ হয়ে যাবে, খুবই সহজ জিনিস। কেমন? তো যদি যেহেতু পড়ায় নাই, তাহলে তোমরা কতটুকু পর্যন্ত পড়বা, এর আগ পর্যন্ত। এর পরে হচ্ছে যে এই, এটা কতদূর পড়াইছি, জাস্ট কতটুকু, অভিকর্ষটা, রাইট? এর পরে তো পড়াই নাই। তো তোমাদের কাজ কি, আগামী ক্লাসে, অর্থাৎ আগামী বিজ্ঞান ক্লাসে, আগামী বিজ্ঞান ক্লাসে, হ্যাঁ আমার কথাটা শোনো, আগামী বিজ্ঞান ক্লাসে তোমরা এগুলো ভালো করে দেখে আসবা। আমি যতটুকু পড়াইছি আমি বোর্ডে লিখতে দিব, এক, খুব ভালো মতো দেখে আসবা, এবং জিজ্ঞেসও করব কি কি পড়ছি, মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ সূত্রটা পড়ছি, তারপরে সূত্রের ব্যাখ্যাটা পড়ছি, বাস এগুলোই। কেমন? ভালো করে পড়ে আসবেন, জিজ্ঞেস করলে যাতে পারা যায়। তুই কি লিখে ফেলো, যারা যারা লিখো নাই লিখে নাও। ঠিক আছে স্যার, তাহলে ক্লাস আজকে, আচ্ছা হ্যাঁ বসো বসো, তোমাদের খাতা দেওয়া হয় নাই। স্যার